পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই আছে যেনারা কোনো কিছু অ্যাচিভ করার লক্ষ্যে, কোনো কিছু শেখার লক্ষ্যে, নতুন কিছু জানার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে। আপনি যদি কোনো কিছু জানার লক্ষ্যে বা কোনো কিছু নতুন কিছু শেখার জন্য আপনি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন বা ভিডিওতে এসে থাকেন, তাহলে আপনাকে সুস্বাগতম। আমি যতটুকু পারবো ইনশাআল্লাহ আপনাদের শেখানোর চেষ্টা করব। আজকে আমি মূলত শেখানোর চেষ্টা করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহার এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু বেসিক ধারণা দিব। একদম শুরু থেকে ধারণা দিয়ে দিব আমি, সমস্যা নেই। আমি চাই যে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন। আমি কোনো প্রফেশনালি মেন্টর না, তো আমি যতটুকু পারি আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আমি চাই যে আপনারা আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করেন। আমি জানি না আপনারা কেমনভাবে ভিডিওটা নেবেন, আপনারা শিখবেন কি না এই ভিডিও থেকে আমি তাও জানি না। তবে আশা করা যাচ্ছে আমি যতটুকু পারি আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের। গ্রাফিক ডিজাইন আপনি শিখতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইন শেখা মনে হচ্ছে যে আপনি শিখতে পারবেন বা আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি আছে যে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন, গ্রাফিক ডিজাইনে ফিল্ডে আসতে পারবেন, তাহলে আপনাকে সুস্বাগতম, আমার এই ভিডিওতে সুস্বাগতম। আপনি যদি আমার ভিডিও থেকে নাও শিখতে পারেন, আপনি যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে আমি সাজেস্ট করবো অন্য চ্যানেল, যেমন আপনি যদি উর্দু চ্যানেল থাকেন নিতে পারেন, তাহলে আমি সাজেস্ট করবো জিএফএক্স মেন্টরের ভিডিও দেখতে। আবার বাংলাদেশে অনেক চ্যানেল আছে যারা অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছে গ্রাফিক ডিজাইনের উপর। যাই হোক, আমিও চেষ্টা করতেছি ধীরে ধীরে কীভাবে আমার নিজের ভিডিওগুলো ইমপ্রুভ করা যায়, আপনারা যেন ভালো করে শিখতে পারেন সেই বিষয়টা মাথায় রেখেই আমি কাজ করে যাচ্ছি আর কি। ভুল কথা বলে থাকি বা আমার কোনো টুলসে শেখাইতে গিয়ে আমার ভুল হচ্ছে, আপনারা আমার কমেন্ট বক্সে আপনারা বলতে পারবেন, বা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার আগে সরাসরিও বলতে পারেন। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদের। আচ্ছা, আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে চলে যাই। আচ্ছা, ইলাস্ট্রেটরে আসার পরে তা আমাদের প্রথমে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই এটা হচ্ছে ওয়েলকাম ইন্টারফেস, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওয়েলকাম ইন্টারফেস। এখানে কী থাকবে? এখানে প্রথমে থাকবে ক্রিয়েট নিউ। অ্যান্ড ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করে আমরা নতুন একটা ডকুমেন্ট সাইজ অনুযায়ী নাম দিয়ে কালার মোড দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আর আমাদের যদি এক্সিস্টিং বা আগে আমাদের কোনো ফাইল আমরা তৈরি করছি বা এটা যদি আমরা ওপেন করতে চাই, ওটা যদি এডিট করার জন্য আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা এই ওপেন ক্লিক করব। যেহেতু আমরা নতুন কোনো ডকুমেন্ট আমরা পর্যন্ত ক্রিয়েট করি নাই, আমরা আপনাদের প্রথম থেকে শেখাবো, তাই আমরা কী করব, প্রথমে ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখন ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। এই অপশনগুলোর মধ্যে আছে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। ঠিক আছে, এখন রিসেন্ট আমাদের রিসেন্ট যে সাইজগুলো নিয়ে আমরা কাজ করছি এখানে সেইগুলো থাকবে। আর মোবাইলে অনেক ধরনের মোবাইলের সাইজ দেওয়া আছে, হ্যাঁ। তারপরে এখানে ওয়েব মিডিয়ার কিছু সাইজ দেওয়া আছে, ওয়েব লার্জ, ওয়েব মিনিমাম 1280, 800, এগুলো পিক্সেল আকার। ওয়েবসাইটে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ওয়েবসাইটের জন্য যে এগুলো আমরা ডিজাইন করি সবগুলো পিক্সেল আকারে হয়। ঠিক আছে, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এইগুলো আকারে হয় না, সবগুলো পিক্সেল আকারে হয়। আমরা যদি ওয়েবসাইটের জন্য কোনো কিছু ডিজাইন করি বা ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, যে এনি ওয়েব প্ল্যাটফর্মের জন্য আমরা যদি ডিজাইন করে থাকি, তাহলে আমাদের কিসে ডিজাইন করতে হবে? পিক্সেলে ডিজাইন করতে হবে। আর আমরা যদি প্রিন্টের জন্য ডিজাইন করে থাকি, তাহলে আমরা ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার যা মন চায় যা খুশি আমরা নিতে পারি। এটা আমাদের কোন মেশিনে প্রিন্ট হবে এটার উপর নির্ভর করবে। আচ্ছা, যাই হোক, ওয়েবটা আমরা বুঝলাম। তারপর প্রিন্টের কিছু সাইজ আছে, লেটার, A4 আমরা অফিসে সবচেয়ে বেশি ব্যবহার করি, লেটার এবং A4। তবে ফিল্ম অ্যান্ড ভিডিওতে কিছু আছে, টিভি সাইজগুলো আছে, হ্যাঁ। তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের কিছু সাইজ আছে, পোস্টার এগুলোর সাইজ আছে। এখানটা আমরা মূলত আজকে আমরা ওয়েব থেকে আমরা ওয়েবের জন্য কিছু ডিজাইন করবো, ওয়েবের জন্য আমরা দেখব, সেজন্য ওয়েব থেকে আমরা নিলাম। কালার মোড ওয়েব থেকে নেব আমরা। কালার মোড থাকবে আমাদের 8GB। আসা 8GB এবং CMYকে আমরা একটা ধারণা নেই প্রথমেই। 8GB আর CMYকের মধ্যে পার্থক্য কী? 8GB আমাদের ওয়েব কালার,
আমরা ওয়েবে যেগুলো দেখতে পাই বা আমরা দেখতে যেগুলো পাই সেগুলোই হচ্ছে 8GB, রেড গ্রিন ব্লুতে দেখতে পাই আমরা। 8GB আমরা ওয়েব মিডিয়ার জন্য ডিজাইন করি, আর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা যখন প্রিন্ট করব, প্রিন্টের জন্য কাজ করব, প্রিন্টের জন্য ডিজাইন করব, তখন আমরা কী করব, CMYK-তে ডিজাইন করব। এই যে CMYK-তে অপশন আছে, CMYK-তে ডিজাইন করব আমরা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের বেসিক কিছু ধারণা নিব প্রথমে, সেই জন্য আমরা কি 8GB-তেই নিয়ে নিলাম। প্রথমে এখানে দেখবেন প্রিসেট ডিটেলস, এখানে আপনারা চাইলে আপনার ডকুমেন্টের নাম দিতে পারেন। আমরা কি দিব এখন, আমরা দেব ক্লাস 1। আচ্ছা, ক্লাস 1 নিয়ে আমি একটা নাম দিয়ে দিলাম হাইপোথেটিক্যালি। এখানে উইথ আছে, তারপরে নিচে হাইট আছে। এখানে আমাদের উইথ আছে, উইথে হচ্ছে আমাদের পোস্ত বরাবর যে সাইজটা সেটা হচ্ছে উইথ, আর আমাদের হাইট হচ্ছে আমাদের লম্বালম্বি বা হচ্ছে সোজাসুজি যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইট। আচ্ছা, যাই হোক, আমরা এখানে যে কোনো নিতে পারি 1080, হাইটে 1080 নিলাম, উইথে 1080 নিলাম। এখানে অনেকগুলো অপশান আছে দেখবেন। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট ইউনিট। হ্যাঁ, এখানে এটা হচ্ছে পিক্সেল। আমরা একটু আগেই বললাম যে হচ্ছে আমরা ওয়েবের জন্য যদি ডিজাইন করি তাহলে আমরা সব সময় পিক্সেল ইউজ করব। তারপর পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স, এগুলো হচ্ছে আমরা বাদবাকি সবগুলো আমরা ডিজাইন আমরা কি প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করি। আমরা মূলত সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে পিক্সেল। ওয়েব মিডিয়ার জন্য আমরা সবচেয়ে বেশি ডিজাইন করি, যেহেতু আমরা সেই জন্য আমরা পিক্সেলে ডিজাইন করি বেশি। আর আমরা যদি প্রিন্টের জন্য কিছু ডিজাইন করি তাহলে আমরা ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো ইউজ করি। এখানে আরেকটা অপশন আছে দেখবেন ওরিয়েন্টেশনে কী আছে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। এটা আমি যদি হচ্ছে উইথ এখানে বেশি করি তাহলে আমাদের কী হবে, ল্যান্ডস্কেপে চলে আসবে। আর এখানে যদি আমি উইথ কম করি তাহলে আমাদের আচ্ছা, আমরা যদি উইথ কম করি তাহলে আমাদের কী হবে, তাহলে এখানে কী হবে, আমাদের ওরিয়েন্টেশন দেখেন চেঞ্জ হয়ে গেছে, পোর্ট্রেটে চলে আসছে। আর এখানে যদি বেশি করি আমরা তাহলে আমাদের কী হবে, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে যাবে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপে হাইট কম থাকবে, উইথ বেশি থাকবে, এবং পোর্ট্রেটে থাকবে হচ্ছে হাইট বেশি কম বা সমান, ঠিক আছে। এটা হচ্ছে পোর্ট্রেটে থাকবে। এখানে আর্টবোর্ড সংখ্যা, আর্টবোর্ড কি, আমরা যে এই সাইজটা আমরা ভিতরে গিয়ে আর্টবোর্ডটা বুঝাবো। এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখেন যে হচ্ছে এখানে আর্টবোর্ডের সাইজে আপনার আর্টবোর্ড কতগুলো নেবেন এটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন প্রথমেই ডকুমেন্ট নেওয়ার সময়। আচ্ছা, ভিতরে গিয়ে আর্টবোর্ডটা আমরা ক্লিয়ার হবো, ভিতরে যখন ফাইল ক্রিয়েট করার পর তখন আমরা আর্টবোর্ডটা ক্লিয়ার হবে। এখানে একটা বিল্ড এরিয়া আছে। এখন বিল্ড এরিয়া কি, আমাদের ডিজাইনের বাইরের অংশ হচ্ছে বিল্ড এরিয়া। ডিজাইনের বাইরের থেকে যেটুকু আমরা অংশ রাখবো ওটা হচ্ছে বিল্ড এরিয়া। এখান থেকে আমি করলে আমাদের সবগুলো জায়গায় বিল্ড এরিয়া চলে যাবে। এখানে যদি আমি 0 করি সবগুলো জায়গায় বিল্ড এরিয়া 0 হয়ে যাবে। আর যখন আমরা এটা তুলে দিব তখন আপনি আপনার মন মতো আপনি বসাইতে পারবেন। যখন এটা লিঙ্ক আকারে থাকবে তখন সবগুলো সমান থাকবে। আর যখন এটা লিঙ্কটা আমরা তুলে দিব তখন আপনি লেফট বটম আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, ঠিক আছে। আমরা সবসময় লিঙ্কেই রাখি, কারণ হচ্ছে চারিদিকে সমানভাবে আমরা কাটি, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, তারপরে আছে হচ্ছে কালার মুড। আচ্ছা, কালার মুড আমি আপনাদের প্রথমেই বুঝিয়েছিলাম যে আমরা যদি ওয়েবের জন্য ডিজাইন করি তাহলে আমরা 8GB-তে নিব, আর যদি আমরা প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করি তাহলে আমরা CMYK-তে নিব। CMYK-তে কি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কি ব্ল্যাক, ওটা হচ্ছে ব্ল্যাক না, ওটা হচ্ছে কি ব্ল্যাকের 100%, ঠিক আছে। তারপর হচ্ছে রাস্টার ইফেক্ট আপনারা হচ্ছে চাইলে 72 PPI নিতে পারেন বা 72 নিতে পারেন, 3000 নিতে পারেন। আমরা বেশিরভাগ হচ্ছে 72 ইউজ করি, 72 ইউজ করি, PPI 72 PPI ইউজ করি। আমরা কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি ডিজাইনের সাইজ ছোটো হয় তাহলে আমরা সেক্ষেত্রে একদম হচ্ছে 300
পিপিআই ইউজ করি। আমরা যেহেতু হচ্ছে আমরা নর্মালি টুলসের কাজ শিখবো, সেহেতু আমরা 72 পিপিআই ইউজ করব। প্রিভিউ মোড ডিফল্ট থাকবে। আচ্ছা, তো আপনাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে যাই। এখানে করার পর সব কিছু দেওয়ার পর আপনারা কী করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আমি ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্য কী। হ্যাঁ, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, ভেক্টর গ্রাফিক্স বেস সফটওয়্যার, আর ফটোশপ হচ্ছে রাস্টার বেস গ্রাফিক্স সফটওয়্যার। এখন ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, আমরা তাহলে গুগলে চলে যাই। ঠিক আছে, গুগলে যাওয়ার পর আমার এখানে একটা ইমেজ আমি ওপেন করে রাখছি। সেটা হচ্ছে এই যে একই ধরনের ইমেজ দুইটা জায়গায় দেখতে পাচ্ছেন, দেখছেন? এই ইমেজটা দেখেন, এই ইমেজটার যে কর্নার আমি যখন জুম করে তখন আমাদের কী হবে, কর্নারটা আমাদের এজটা আপনার পিক্সেল আকারে দেখা যাবে না, বা চারকোনা বক্স আকারে দেখা যাবে না, একদম স্মুথ দেখা যাবে। আবার এইদিকে এটা হচ্ছে ভেক্টর ইমেজ। আর রাস্টার ইমেজটা কোনটা দেখেন, এই যে আমি যখন এই এরিয়াটা একই কিন্তু এরিয়া, দুইটার একই এরিয়া যখন জুম করব, তখন যদি রাস্টার ইমেজ হয় আমাদের, তাহলে কী হবে, এটা পিক্সেল আকারে দেখা হবে বা ফেটে যাবে। আমরা যেটা বলি, আমরা সোজা ভাষায় যেটা বলি আমরা ফেটে গেছে, বা ছবির রেজুলেশন কম, এটা আমরা বলি। এটা হচ্ছে ভেক্টর ও রাস্টারের মধ্যে পার্থক্য। গ্রাফিক ডিজাইনে এটা অনেক বড় ভূমিকা পালন করে আমাদের জন্য। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোনো অবজেক্ট, সবগুলো বেশিরভাগই হচ্ছে আপনার শুধু ইমেজ বাদে, ইমেজ আমরা বাইরের অন্য জায়গা থেকে ইম্পোর্ট করি, ইমেজ বাদে সবগুলো আমরা এখানে যেগুলো ইউজ করি, যেগুলো আমরা পাথ তৈরি করি, শেপ তৈরি করি, অবজেক্ট নেই বা টেক্সট লিখি, সবগুলো আমাদের ভেক্টর আকারে হয়। আর আমরা ফটোশপে যেগুলো নেই সবগুলো রাস্টারে হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা যাই হোক, প্রথমে আমরা এখানে দেখবো যে আছে ফাইলে কিছু অপশন আছে। আমরা ফাইলের অপশনগুলো আগে দেখি, ফাইলের অপশন কী কী অপশন আছে। ফাইলে এখানে নিউ একটা অপশন আছে। আচ্ছা, ওই আমরা যে প্রথমে দেখলাম যে ক্রিয়েট নিউ আর নিউ সেম জিনিস। এখন নিউ, ওখানে হচ্ছে ক্রিয়েট নিউটা একদম আপনার ওয়েলকাম ইন্টারফেসে আসবে। আর এখানে হচ্ছে আমাদের যে ইউজার ইন্টারফেস, আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইউজার ইন্টারফেস, আমরা যেখানে কাজ করব যে ইন্টারফেসটায়, সেটা হচ্ছে এইটা। এখান থেকেও আমরা এখানে গিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। চাইলে যে একই ডায়ালগ বক্স আসবে, যে এখান থেকে সাইজ আপনি সিলেক্ট করতে পারেন, মেজারমেন্ট ইউনিট সিলেক্ট করতে পারেন, ওরিয়েন্টেশন, আর্টবোর্ডস, তারপর হচ্ছে কালার মোড আপনি ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে আপনি ক্রিয়েটে ক্লিক করলেই পাশে দেখবেন নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আর্টবোর্ডটা কি তাহলে? আর্টবোর্ডটা এই যে আমাদের হোয়াইট যে এরিয়াটা, চারকোনা বক্সের যে হোয়াইট এরিয়া, এটাই আমাদের মূলত আর্টবোর্ড। আমরা এখানে যদি ওখানে দুইটা আর্টবোর্ড নিতাম, তাহলে পাশাপাশি এরকম দুইটা আর্টবোর্ড দেখা দিত। ওখানে তিনটা নিতাম তাহলে তিনটা দেখা যেত, চারটে নিলে চারটে দেখা যেত, পাঁচটা নিলে পাঁচটা দেখা দিত। ঠিক আছে, আচ্ছা, টুলসের কাজের সময় আমি এই টুলসের কাজগুলো শিখাই দিব। তো মূলত প্রথম আমরা শিখব কি, ফাইলের যে অপশনগুলো, এগুলো আমরা এক্সপ্লোর করব। ফাইলে কী অপশন আছে আমাদের? ফাইলে অপশন আছে নিউ ফর্ম টেমপ্লেট। নিউ তো আমরা বুঝলাম যে নতুন, যদি একটা ডকুমেন্ট আমাদের অলরেডি আছে আর একটা ডকুমেন্ট যদি আমরা নিতে চাই, তাহলে আমরা নিউ থেকে নিব। আর ওপেন কি? ওপেন আমরা তখনও বুঝেছিলাম যে হচ্ছে ওপেন হচ্ছে আপনি একটা এক্সিস্টিং আপনার একটা ফাইল আছে, ওই ফাইলটা আপনার এডিট করা দরকার বা কোনো কিছু কাস্টমাইজ করা দরকার, আপনি ওখান থেকে ওপেন করতে আপনি হচ্ছে যে কোনো ফাইল এখানে রান করতে পারেন। যেমন আমার এই যে ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, এটা আমি চাইলে এখন ওপেন করে আমি এডিট করতে পারি। এটাই হচ্ছে ওপেন। আর এখানে কি আছে? ওপেন রিসেন্ট ফাইল। আমরা রিসেন্ট যেগুলো কাজ করেছি এগুলো এখানে দেখা যাবে। আবার কন্ট্রোল ডব্লুতে বা ক্লোজ, আমরা কোনো যদি ডিজাইন আমাদের শেষ, আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডব্লু দিয়ে বা হচ্ছে এখান থেকে ফাইলে এসে ক্লোজে ক্লিক করলেই ওই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আবার এখান থেকে আমি যদি ক্রসে ক্লিক করি তাও ফাইল ক্লোজ হবে। আচ্ছা, সেভ অপশনটা আমাদের সবচেয়ে সর্বপ্রথম আমাদের জানা দরকার যে সেভ অপশনটা। আমরা যদি ক্রিয়েট জানি তাহলে আমাদের সেভটাও জানতে হবে প্রথমেই। আচ্ছা, সেভ অপশনটা কি? আমি ধরেন এখানে একটা কাজ করলাম,
একটা পাত নিলাম, ঠিক আছে, একটা পাত নিলাম, স্টকটা বাড়াই দিই। আমি ধীরে ধীরে আপনারা সব কিছু খুলে মানে আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের বুঝাই দিব আর কি। যাই হোক, পাত নিলাম। এটা আমাদের এই ফাইলটা আমার সেভ করা দরকার বা সংরক্ষণ করা দরকার, যেটা হচ্ছে আমাদের সংরক্ষণ করা দরকার পরবর্তী কাজের জন্য বা পরবর্তী প্রিন্টের জন্য বা যাই হোক পরবর্তী কাজের জন্য আমাদের সেভ করা দরকার। তখন আমরা কী করব, ফাইলে লিখব। ফাইলে যাওয়ার পরে এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করলে আমার তারপর দেখাচ্ছি আমরা। এখানে দেখবেন সব কিছু প্রায় জিনিসের ডান পাশে আমাদের হচ্ছে কিছু শর্টকাট দেওয়া আছে, শর্টকাটের যে অপশনটা সেটা দেওয়া আছে। আমরা যদি এখানে হচ্ছে সরাসরি মাউস থেকে কিবোর্ড থেকে আমরা হচ্ছে কন্ট্রোল এস প্রেস করতাম, তাহলে আমাদের এই অপশনটা চলে আসবে সরাসরি। এই অপশনটা আমরা তাহলে আচ্ছা আমি বলি হচ্ছে আমি প্রথম যখন গ্রাফিক ডিজাইন শিখতেছিলাম শুরুর দিকে, আজকে থেকে 3 বছর আগে, আমার বয়স মাত্র 19 বছর, আজকে থেকে 3 বছর আগে আমি তখন এসএসসি পরীক্ষা দিব, সেই সময় থেকে আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি আর কি। যাই হোক, তখন আমার সমস্যাটি ছিল আমি প্রথমে একটা ভিডিও দেখলাম, দেখার পরে হচ্ছে সেভ আর খুঁজে পাই না, আমি সেভ করবো কেমনে। তো সেই জন্য আসলে দরকার আছে আমাদের, যদি ফাইল একটা সেভ দিলাম না, পরে হচ্ছে আমি কোনো একটা কাজ করছি, কাজ করার পরে ওই ফাইলটা সেভ দিই, আবার সেভ দেওয়ার কথা ভুলে গেছি বা আমি সেভ দেওয়ার কথা মনে নাই, সরাসরি আমি ক্রসে ক্লিক করে আমি থেকে চলে গেছি, অ্যাডোবি ফটোশপ থেকে চলে গেছি। আমি প্রথমে ফটোশপ শিখছিলাম, কিন্তু পরে ফটোশপ 7.0 যেটা অনেক আমার পিসি ছিল, অনেক লো বাজেটের একটা পিসি ছিল, হ্যাঁ ওইটা দিয়ে আমি শিখছিলাম। তো আমি প্রথম আগে অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে কাজ শিখতেছিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ছিল আমার। আমি ইলাস্ট্রেটরের কাজ আমার মনে হইতে আমি ইলাস্ট্রেটর কঠিন, তবে যা আমি পরবর্তীতে আমি যখন কাজ করতেছি তখন আমার মনে হয় যে আসলে ফটোশপই কঠিন, ইলাস্ট্রেটর সহজ। ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটর সহজ, কারণ ইলাস্ট্রেটর সহজ কিসের জন্য, ইলাস্ট্রেটরে লেয়ার নিয়ে কাজ করতে হয় না। আপনারা যদি কেউ ফটোশপ দেখে থাকেন বা ফটোশপে কাজ করে থাকেন এর আগে, তাহলে আপনারা বুঝবেন যে আসলে ফটোশপের কাজ করা কেমন যে লেয়ার নিয়ে কাজ করা কত ঝামেলার কাজ আর কি, ঝামেলা মনে হয় আর কি লেয়ার নিয়ে কাজ করা। যাই হোক, আমি হচ্ছে সেভের অপশনটা দেখাই। আপনার এখান থেকে কী করবেন, আগে সেভটা অপশনে আপনি হচ্ছে ফাইল সিলেক্ট করবেন, আপনার পাথ এটা সিলেক্ট করবেন যে কোথায় আপনি আপনার ডেস্কটপের কোথায় আপনি ফাইলটা সেভ করবেন। যাই হোক, আমি ক্লাসের মধ্যে সেভ করি, ক্লাস ওয়ার্কের মধ্যে সেভ করি। ক্লাস ওয়ার্ক করে আমি কী করি, ক্লাস লিখে এখানে দেখেন, এখানে ফাইল নেম সেভ অ্যাজ টাইপ। এখন সেভ অ্যাজ টাইপের মধ্যে অনেকগুলো অপশান আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি পিডিএফ, ইলাস্ট্রেটর ইপিএস, ইলাস্ট্রেটর টেমপ্লেট, এসভিজি কম্প্রিস, অ্যাডোবি এসভিজি কম্প্রেসেড, কম্প্রিসেট। আচ্ছা যাই হোক, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা মূলত যদি আমাদের পরবর্তীতে ডিজাইন করার দরকার হয় বা পরবর্তীতে কোনো ডিজাইনে চেঞ্জ করার দরকার হয়, তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে সেভ দিব। বা কোনো ডকুমেন্ট যদি আমাদের অ্যাডোবি পরবর্তীতে আমার মনে হয় যে আমাদের পরবর্তীতে একটা কাজে লাগতে পারে, পরবর্তীতে আমরা সেভ দেওয়ার পরবর্তীতে আমাদের এডিট করা দরকার বা কাস্টমাইজ করার দরকার পড়তে পারে, তাহলে আপনারা সবসময় কী করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা সেভ দিয়ে রাখবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ইপিএস ফাইলে আপনারা একই কাজ ইপিএস ফাইলে একই যে আপনারা পরবর্তীতে কাস্টমাইজ করতে পারেন ইপিএস ফাইলেও, কিন্তু ইপিএস ফাইলটা কী হয়, আপনার সম্পূর্ণ ইপিএস ফাইলটা অনেক ভারী হয়। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইলের তুলনায় অ্যাডোবি ইপিএস ফাইলটা অনেক ভারী হয়। যাই হোক, পিডিএফ ফাইলটা অনেক ভারী হয় আমাদের। পিডিএফ ফাইলটা আমাদের হচ্ছে বা আপনি হচ্ছে একটা ডিজাইন করলেন, ওই ডিজাইনটা দরকার আপনি মোবাইলে দেখবেন। এখন মোবাইলে তো আপনি ছাড়া দেখতে পারবেন না। আপনার রেজুলেশনও ঠিক রাখতে চান যে আপনি একদম ভেক্টর ইমেজ দেখতে পাক, কিন্তু হচ্ছে আপনি মোবাইলে দেখবেন, তখন কী করবেন, অ্যাডোবি পিডিএফে সেভ দিলে আপনার যে কোনো মোবাইল থেকে যে মোবাইলগুলোতে আপনার পিডিএফ দেখা যায় সেগুলোতে আপনি দেখতে পারবেন। আপনি চাইলে কাউকে দিতেও পারবেন, সমস্যা নাই, কোনো কিছু হবে না, আপনার ফাইল কোনো নষ্ট হবে না, কোনো ফাইল মিসিংও হবে না অ্যাডোবি পিডিএফে।
আবার ইলাস্ট্রেটরে আপনি কি আপনার ইলাস্ট্রেটরে আপনি দিলে কিছু কিছু টেক্সট ফাইল হচ্ছে আপনার অন্য পিসিতে নিলে বা অন্য জায়গায় নিলে ফন্ট কিছু কিছু মিসিং হয়, কোনো কিছু ফাইল মিসিং হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, আবার ইপিএসেও সেম জিনিসটা হয়, কিন্তু এখানে আমি ভেতরে গিয়ে একটা যখন টেক্সট টুলের কাজ শিখবো তখন একটা অপশন আমি বলে দেবো, একটা আপনার অপশন একটা বলে দিব আমি যে কীভাবে করলে আপনার ফাইল মিসিং হবে না বা টেক্সট মিসিং হবে না, আমি ওই অপশনটা শিখিয়ে দিব, সমস্যা নেই। আবার যাই হোক, অ্যাডোবি পিডিএফ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইপিএস, এটা হচ্ছে ইপিএস মূলত আমরা ব্যবহার করি প্রিন্টের জন্য, প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ইপিএস ব্যবহার করি। আমরা যদি কোনো কিছু প্রিন্টের জন্য দেই বা যে আপনার একটা ডিজাইন প্রিন্টের জন্য দিবেন, তাহলে আপনি কোন ফাইলে দিবেন? ইপিএস ফাইলে দিবেন। তখন আপনি এআই ফাইলেও দেওয়া যায়, কিন্তু হচ্ছে আপনি ইপিএস ফাইলটা দিবেন, তাহলে ফাইল মিসিং হওয়ার চান্স খুব কম থাকে। শুধু টেক্সটটা আপনি হচ্ছে পরে আউটলাইন করে দিলেই আপনার ফাইল মিসিং হবে না। টেক্সট আউটলাইন কেমনে করতে হয় আমরা যখন টাইপ টুলের কাজ শিখবো তখন আমরা এটা শিখিয়ে দিব, সমস্যা নেই। যাই হোক, আমরা বুঝলাম যে এআই ফাইলটা আমাদের কিসের জন্য দরকার, আমরা পরবর্তীতে যখন কাস্টমাইজ করবো তখন এআই ফাইলটা দরকার। আর মূলত আমাদের মেইন ফাইলটাই হচ্ছে এআই ফাইল। তারপরে পিডিএফ ফাইল, আমরা যদি এই ফাইলটা আমরা ভেক্টর ফাইলটা আমি দেখতে চাই, আমার মোবাইলে দেখতে চাই, তাহলে আমি পিডিএফে সেভ করবো। আর ইপিএস কিসের জন্য সেভ করবো? ইপিএসটা হচ্ছে আমি প্রিন্টের জন্য সেভ করবো। এসভিজি হচ্ছে আমাদের কিছু কিছু আছে, আমরা যদি ইউআই ইউএক্স ডিজাইন করি বা যা ইউআই ইউএক্স ডিজাইনার আছে তারা বুঝবে যে এসভিজি কিসের জন্য দরকার। এসভিজি হচ্ছে আপনার কোনো যদি আইকন দরকার হয় কারো বা ইউআই করতে গেছে, তখন হচ্ছে ফিগমাতে ওরকম আইকন খুঁজে পাইতেছে না, তখন কি এখানে ইলাস্ট্রেটরে এসে আইকনটা মেক করে এসভিজি ফাইলে সেভ করে তখন ওখানে ইনসার্ট করে, ফিগমাতে ইনসার্ট করে। এটা অনেক এই বিষয়ে এটা পরে আপনার যারা, আমি যেহেতু হচ্ছে নতুনদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনি আপাতত ফিগমার দিকে না গেলাম, ইউআইএক্সের দিকে না গেলাম, আপনার ধীরে ধীরে যখন গ্রাফিক ডিজাইন শিখবেন তখন আপনার এমনি মাথায় আসবে যে না ইউআই ডিজাইন কী শেখা দরকার বা শিখতে পারবো কিনা আমি, এটা আচ্ছা আপনার এমনি মাথায় আসবে, সমস্যা নাই। ইউআইএক্স নিয়ে আপাতত দরকার নেই, আপনার আপাতত গ্রাফিক ডিজাইন শিখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখেন। যাই হোক, এই তিনটা ফাইল মূলত আমাদের তিনটা ফাইল দরকার, যে এআই ফাইলটা দরকার, পিডিএফ ফাইলটা দরকার, ইপিএস ফাইলটা দরকার। এআই ফাইলটা দরকার হচ্ছে আমাদের মূলত মূল ফাইলটাই হচ্ছে এআই ফাইল, যেটা আমার পরবর্তীতে কাস্টমাইজের জন্য দরকার হবে। পিডিএফ ফাইল থেকেও কাস্টমাইজ করা যায়, কিন্তু পিডিএফ ফাইলটা হচ্ছে আপনার কি মোবাইলে দেখার জন্য বা অন্য কোনো মাধ্যমে দেখার জন্য পিডিএফ নেওয়া হয়। ইপিএস কি? ইপিএস হচ্ছে আমার প্রিন্টের জন্য ইপিএস ফাইলে দেওয়া হয় আর কি। যাই হোক, আমরা এখানে প্রথমে আমরা সেভ করবো হচ্ছে এআই ফাইলটা। আর দেখেন যে .ai সবটির পিছনে দেখেন ব্র্যাকেটে এক্সটেনশন দেওয়া আছে, ফাইল এক্সটেনশন দেওয়া আছে। আপনার হচ্ছে ফাইল এক্সটেনশন নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ক্লাসে বা ভিতরে আমি ক্লাসের শেষের দিকে আমি ফাইল এক্সটেনশন নিয়ে বিস্তারিত বলে দিব, আপাতত আমি ফাইল এক্সটেনশন নিয়ে বলতেছি না। হ্যাঁ, ওটা তবে এটা .ai যখন দেখবেন একটা নামের, এটা ফাইল নেমের পরে .ai থাকবে, .png থাকবে, .jpg থাকবে, সবগুলো থাকবে, এগুলো হচ্ছে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। যাক, সেভ অ্যাজ টাইপ, এখানে আমরা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এআই ফাইলে আমরা সেভ করব ফাইলটা। আমাদের আরেকটা অপশান, আমি ইলাস্ট্রেশন অপশান, ভার্সন এখন কোন ভার্সন, অনেকগুলো ভার্সন আছে আপনার। আমি ইলাস্ট্রেটর 2020 ইউজ করতেছি, আমরা 20তেই আমরা ওকে ক্লিক করে দিলাম, আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন কী করবেন, আমি একটা করে কাজ করব, Ctrl+S দিয়ে আমি একটা করে কাজ শেষ হবে, Ctrl+S দিয়ে আমি সেভ করে নিব ফাইলটা, তাহলে অটোমেটিকলি আমরা যে এই ফাইলটা সেভ হয়ে থাকলো বা যে কাজটা করতেছি আমরা, সেই কাজটা সেভ হয়ে থাকলো আমাদের অটোমেটিকলি। আমাদের যে ফোল্ডারে আমরা সিলেক্ট করলো, যে ফাইলে আমরা যে ফোল্ডারে আমরা রেখে দিলাম আমাদের ফাইলটা, এই ফাইলে অটোমেটিকলি আমাদের সেভ হয়ে গেল। Ctrl+S আমাদের কি সেভ, Ctrl+S হচ্ছে আমাদের সেভের শর্টকাট। আচ্ছা, তারপরে অপশন কি আছে? সেভ অ্যাজ। আচ্ছা, সেভ অ্যাজটা বোঝাই, আমার সেভ অ্যাজ এবং সেভ অ্যাজ কপি, সেভ এ কপি। আচ্ছা, এই দুইটার মধ্যে আমি পার্থক্যটা বুঝাই দিই। ধরেন আপনার এই ফাইলটা, যে ফাইলটা আমরা এখন এই ফাইলটা আমাদের কি দরকার, এই ফাইলটা আমাদের নতুন করে, এই ফাইলটাও থাকবে, নতুন করে একটা ফাইল আমাদের সেভ করা দরকার, ওইটাতে কাস্টমাইজ করবো। এটুকু যে কাজটুকু করছি আমরা এটুকুই থাকবে, নতুন করে এই ফাইলটাই আমরা কি করব, অন্যভাবে আবার কাস্টমাইজ করব। তখন কী করব, সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করে আমরা কী করব, ফাইলের নামটা দেবো সেভ অ্যাজ, ক্লাসে অ্যাজ দিয়ে দিলাম আমি, তারপরে সেভে ক্লিক করলাম। এই ফাইলটা কী হলো দেখেন,
এই যে এখানে আগে নাম ছিল ক্লাস, পরে কী হলো এখন সেভ ক্লাস অ্যাস হয়ে গেল। আমরা যদি এইটাই যদি সেভ কপিতে দেই তাহলে এইটাই কপি হয়ে থাকবে, যেটুকু আমি ডিজাইন করেছিলাম এই ডিজাইনটুকুই এই ফাইলটুকুই কপি হয়ে থাকবে, কিন্তু ফাইলটা এই যতটুকু আমরা ডিজাইন করছি এখানে এইটুকুই থাকবে, আমাদের এইটুকুই কপি হয়ে থাকবে, কিন্তু অন্য ফাইল ওই ফাইলটা বা যে ফাইলটা আমরা নতুন করে সেভ করতেছিলাম সেভ অ্যাসে আমরা যে ফাইলটা সেভ অ্যাস দিয়ে ক্লিক সেভ করব সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে, সরাসরি ওপেন হয়ে যাবে ওই জায়গায়, আগের ফাইলটা ক্লোজ হয়ে গিয়ে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। আর সেভ অ্যাসে সেভে কপিতে দিলে কী হবে, ওই ফাইলটা ডুপ্লিকেট হয়ে সেভ হবে, কিন্তু ওই ফাইলটাই এখানে বা আর্টবোর্ডে বা আমাদের ইন্টারফেসে ওই ফাইলটাই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু আজকে আমাদের ভিডিওর মানে মেইন উদ্দেশ্য হচ্ছে এক ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তা আমরা কী করবো আজকে হচ্ছে ভিডিওটা অনেক বড় হতে চলছে, কারণ ইলাস্ট্রেটরের আপনারা দেখতে পাচ্ছেন এই টুলগুলো, এই এতগুলো অপশন, এতগুলো কন্ট্রোল প্যানেলের এতগুলো অপশন, তারপরে আবার হচ্ছে এতগুলো টুলস, সবগুলো টুলসের ভিডিও বানাইতে অনেক একটা লেন্থ একটা ভিডিও হবে। যাই হোক, সমস্যা না, ওটা আপনারা চাইলে আপনারা স্কিপ করে দেখতে পারেন, বা স্কিপ করে না দেখাই ভালো, আপনারা চাইলে স্পিড বাড়িয়ে দেখতে পারেন, আবার কমাইয়া দেখতে পারেন, এটা আপনাদের সুবিধার্থে আপনারা করে নেবেন। যাই হোক, আমি আশা করতেছি যে আমি যতটুকু পারি কম কথা বলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা আমার কথায় বা আমার কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে আপনারা বলবেন, বা কমেন্ট বক্সে বলবেন যে আপনার এখানে ভুল হয়েছে, বা এইভাবে এই কথাটা না বলে আপনি এইভাবে বলেন, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে চেষ্টা করবো আমাদের ভালোভাবে ইমপ্রুভ করার, কারণ আমি নিজেই হচ্ছে আমি আপাতত আমি আচ্ছা, আমি চাই যে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন। যাই হোক, আমি কোথায় ছিলাম, আমি ফাইল সেভে ছিলাম। এখন আমার হচ্ছে কী বললাম, সেভ ক্লিয়ার আমরা হলাম, যে আমরা সেভ করতে পারবো কীভাবে, সেভ অ্যাথের ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম, সেভে কপির ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম, সেভে অ্যাথের ক্যাম্পলেটটা আমরা পরে বুঝবো, আপাতত ভিডিও না আমি যখন কাজ করবো তখন বুঝবো, সমস্যা নেই। এক্সপোর্টটা আমরা বুঝাই, আমরা এডিট অপশনে এডিট অপশন দেবো, বা আমরা টুলসের ব্যবহারগুলো শিখবো। এক্সপোর্ট কি? এক্সপোর্ট হচ্ছে আপনাদের যদি জেপিজি বা পিএনজি ফাইল দরকার হয়, এই যেখানে পিএনজি আছে, বা আপনার জেপিইজি দরকার, জেপিইজি আছে এখানে, জেপিইজি ফাইলটা জেপিজি আছে, তাহলে এই জেপিজি ফাইলটা কীভাবে সেভ করেন, বা ইমেজ আকারে যেটা আমরা বলি, পিএনজি আর জেপিজি হচ্ছে আমাদের ইমেজ, হ্যাঁ, এভাবে সেভ করবেন কীভাবে, এখান থেকে সরাসরি জেপিতে ক্লিক করবেন, এখানে ইউজ আর্টবোর্ড দেবেন, আপনি আর্টবোর্ডের উপরে ডিজাইন করবেন। আর্টবোর্ডে না দিলে কী হবে, আপনার সম্পূর্ণ যে এরিয়াটা আছে, এই যেখানকার যে বাইরে আর্টবোর্ড দিলে কী হবে, এই যে সাদা অংশের যেটুকু ডিজাইন আছে আপনার, ওইটুকুই শুধু কী হবে এক্সপোর্ট হবে, বা হচ্ছে ওইটুকু ইমেজ আকারে দেখা যাবে। আর যদি ওই ইউজ আর্টবোর্ডে ক্লিক না করেন, এই যে সম্পূর্ণ যে জায়গাটা আছে, এই সাদা থেকে শুরু করে এই এত দূর পর্যন্ত সম্পূর্ণ জায়গা আপনার কী হবে, ইমেজ আকারে চলে আসবে আমাদের। তাই এক্সপোর্টে আছে সব সময় আমরা কী করব, সব সময় না, আমরা যখন দরকার হবে যে না আমাদের ইউজ আর্টবোর্ডের ডিজাইনটুকুই আমাদের দরকার, তখন আমরা ইউজ আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করে এখানে অল দেওয়া আছে, এখানে র্যাঙ্ক দেওয়া যায়, আপনি কত নাম্বার আর্টবোর্ডের ফাইল সেভ করতে চাচ্ছেন বা ইমেজ করতে চাচ্ছেন। এখান থেকে আমি এক্সপোর্ট করলেই আমাদের কী হয়ে যাবে, এখানে আমরা হচ্ছে দেখবেন যে কালার মোড আমরা দিতে পারবো, গ্রে স্কেল, সিএমওয়াই, গ্রে স্কেল হচ্ছে সাদা কালো, আর সিএমওয়াইকে আমরা প্রিন্টের জন্য, আর হচ্ছে আরজিবি আমরা ওয়েবের জন্য। এখানে এগুলো সবগুলো ঠিক আছে, সমস্যা নেই। তারপর কোয়ালিটিটা আপনার চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর ওকেতে ক্লিক করলে এখন আমরা দেখি ফাইলটা কোথায় সেভ হলো। ক্লাস, আচ্ছা দেখেন, আমি বললাম যে হচ্ছে আর্টবোর্ডের টুকুই শুধু আমাদের, আর্টবোর্ডের সাদা অংশটুকু ছিল, এইটুকুর মধ্যে আমরা এইটুকু এই ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা আমরা কী করলাম, এটুকুই শুধু ইমেজ আকারে সেভ হচ্ছে ডট জেপিজিতে। আবার যদি তাই পিএনজিতে এক্সপোর্ট করবো, ওই সেম প্রসেস ফলো করে আমরা পিএনজিতেও করতে পারবো। যাই হোক, আমরা যখন কাজ করবো তখন আমরা আর একটু বিস্তারিতভাবে জানবো আর কি। আচ্ছা, আপাতত এটুকুই থাক। আর এখন আপনাদের যে বিষয়টা হচ্ছে, প্রথমে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের প্রথমে শিখতে হবে
জুম টুল, হ্যান্ড টুল, এই দুইটার কাজ আমাদের সবসময় আগে শিখতে হবে। এখন জুম টুলের কাজ কি? জুম টুলের কাজ হচ্ছে জুম করা। এখন জুম করার অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এখান থেকে জুম টুল সিলেক্ট করে জুম করতে পারেন, আবার এখানে অল্টা ক্লিক করলে আপনার মাইনাস জুম আউট করতে পারেন। কোন জুম টুল সিলেক্ট করলে আপনার জুম ইন হবে, মাউসের রাইট ক্লিক লেফট ক্লিক করলে আপনার জুম হবে। আবার যদি অল্টা ক্লিক করে ধরে রাখেন তাহলে জুম, অল্টা ক্লিক করে ধরে যদি আপনি মাউসের লেফট ক্লিক করেন লেফট, তাহলে আপনার কী হবে? জুম আউট হবে। ঠিক আছে? আর জুম করার পদ্ধতি হচ্ছে অল্টার ক্লিক না করে সরাসরি এরকম টান দেওয়া বা ড্র্যাগ করা বা হচ্ছে আপনার ক্লিক করা। আর হ্যান্ড টুলটা হচ্ছে আপনার এখানে ধরে লেফট কি হ্যান্ড টুল এখানে আসবে, আপনি লেফটটিতে যখনই ক্লিক করবেন তখন মুষ্টি আকারে থাকবে বা মুঠো আকারে থাকবে, তখন আপনি এখানে নিচে সরাইতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে জুমের, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস হলো জুম ইন, কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। আর আপনাদের সবচেয়ে একটা সঠিক নিয়ম বা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম যেটা হচ্ছে, আপনি যখন কিবোর্ডের কন্ট্রোল স্পেস বার ক্লিক করবেন তখন আপনার দেখবেন জুম টুল চলে আসবে, তখন আপনি জুম করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর যখন কন্ট্রোল অল্টার স্পেস বার ক্লিক করবেন তখন আপনার মাইনাসে চলে আসবে, তখন আপনি মাউসের রাইট ক্লিক করে লেফট ক্লিক করলে তাহলে আপনার কী হবে? জুম আউট হবে। অল্টা কি তুলে দিলে আপনার জুম ইন হবে। অল্টা কি ধরলে, কন্ট্রোল অল্টার স্পেস বার ধরলে আপনার কী হবে? জুম আউট হবে। আর জুম ইন হবে হচ্ছে কন্ট্রোল স্পেস বারে জুম ইন হবে। আর শুধু স্পেস বারে আপনার ওই হ্যান্ড টুলটা আসবে, আপনি যেখানে সেখানে নড়াচড়া করতে পারবেন। আপনি এটা একটু ভালো করে আপনি এই ভিডিওটা ব্যাক করে আবার দেখবেন যে হচ্ছে আমাদের কন্ট্রোল স্পেস বারে হচ্ছে জুম, কন্ট্রোল অল্টার স্পেস বারে জুম আউট, এবং শুধু স্পেস বারে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে যেখানে সেখানে নড়াচড়া করা আর্টবোর্ডকে, আর হচ্ছে জুম টুলের কাজ হচ্ছে জুম করা, জুম ইন করা, জুম আউট করা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের যেটা হচ্ছে দ্বিতীয় যেটা সব জরুরি সেটা হচ্ছে কালারটা বোঝা। এখানে উপরেরটা হচ্ছে আমাদের ফিল কালার, নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার কি আর স্ট্রোক কালার কি? ফিল কালার হচ্ছে আপনি যদি একটা কী বলে শেপ নেন, শেপ নিয়ে ভিতরে যে সম্পূর্ণ জায়গায় যেটা সলিড কালার দেখা যাচ্ছে, কালার আমি একদম রেড দিই, এই রেড কালারটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ফিল কালার। সম্পূর্ণ ফিল কালার দিয়ে আমরা ফিল করছি। আর যদি আমরা চাই না ফিল কালার থাকবে না, আমাদের স্টক কালার থাকবে, তখন আমরা এখানে চাইলে এখান থেকে স্টক কালার দিতে পারি, কালোটা দেই, এবং স্টক কালার দেওয়ার পরে সাদা হয়ে গেল, কালো দিই, কালো দেওয়ার পরে আমরা উপরেরটা, এই যে এখানে উপরেরটা ক্লিক করে ফিল কালার ক্লিক করে এখানে নানে ক্লিক করলে আমাদের শুধু স্টক কালারটা দেখা যাবে, আমাদের ফিল কালারটা দেখা যাবে না। কি আমাদের এখানে কি দেখা যাচ্ছে? এদের স্টক দেখা যাচ্ছে। আমাদের স্টকটা হচ্ছে চারিদিকে শুধু হবে, চারিদিকে বলতে একটা যে কোনো শেপের বা টেক্সটের চারিদিকে যে বর্ডারটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের স্টক কালার। আর হচ্ছে ফিল কালারটা কি, আমরা যেখানে সোয়াইপ করি আপনার স্টক কালার নান হয়ে থাকবে এবং ফিল কালারটা ফিল হয়ে যাবে। ঠিক আছে? ফিল কালারটা আসবে আমাদের শেপে। আপনি যদি আবার একবার সোয়াইপ করি, যেখানে সোয়াইপের বাটন সোয়াইপ করি, তাহলে আমাদের স্টক কালারটা আসবে আর আমাদের ফিল কালারটা নান হয়ে যাবে। আবার চাইলে আপনি দুইটা ফিল কালারও একসাথে ফিল কালারও দিতে পারেন, আবার স্টক কালারও একসাথেই দিতে পারেন। এই দেখেন আমাদের স্টক কালার আছে, স্টক আমরা এখান থেকে আমরা স্টক উইথ আমরা বৃদ্ধি করি বা বাড়াই। আমরা ভিতরে স্টকের অনেকগুলো অপশন আছে, আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন আমরা সম্পূর্ণ শিখে নেব, সমস্যা নেই। আপাতত আমরা এটুকুই শিখি যে এটা হচ্ছে ফিল কালার, এটা স্টক কালার। ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে টুলসের মধ্যে সিলেকশন টুল। সিলেকশন টুলের কি, আপনি যে কোনো একটা শেপ নিলেন বা যে কোনো অবজেক্ট, যে কোনো ইমেজ
আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে আপনার কী করতে হবে, সিলেক্ট করে আপনি এডিট করতে চান, কোনো জায়গায় সরাইতে চান ড্র্যাগ করে, হ্যাঁ, তাহলে আপনার কী করতে হবে, সিলেকশন টুল সিলেক্ট করে ক্লিক করতে হবে অবজেক্টের উপরে বা ইমেজের উপরে বা টেক্সটের উপরে আপনার সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। এখন সিলেকশন টুলের কাজ হচ্ছে সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করা, সেটা হচ্ছে যদি দুইটা হয়, গ্রুপ আকারে থাকে, তাহলে হচ্ছে সম্পূর্ণকে সিলেক্ট করা, অর্থাৎ আর যদি সিঙ্গেল আকারে থাকে তাহলে সিঙ্গেলে সিলেক্ট করা, অর্থাৎ মূলত কাজ হচ্ছে সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করার কাজ হচ্ছে সিলেকশন টুলের। তারপরে হচ্ছে আমাদের কি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে সিলেকশন টুল দ্বারা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে আমরা 4 কোণা যে বক্স দেখতে পাচ্ছি ছোটো, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সিলেকশন টুল দিয়ে আমরা সম্পূর্ণ সিলেক্ট হবে, কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারবো না। কিন্তু যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি তাহলে আমরা চাইলে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিস্ট্রয় করতে পারি, আমরা যেদিকে ইচ্ছা আমরা সেদিকে মুভ করতে পারি, বুঝতে পারছেন? তাহলে আচ্ছা আমাদের সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কী? সিলেকশন টুলের কাজ হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে সম্পূর্ণ সিলেক্ট হয়, কিন্তু হচ্ছে আপনার যদি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার দরকার হয় তাহলে আপনি কী করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল করে ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর ড্র্যাগ করবেন, তাহলে আপনার ওই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হবে। আবার ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এটা যে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা, বা আপনি 2 বা ততোধিক অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করতে পারেন। এটা ধরে আপনি কন্ট্রোল শিফট ধরে এটাও ক্লিক করেন, তাহলে আপনার 2টা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, তারপরে এটাও সিলেক্ট করলেন, এটাও সিলেক্ট করলেন, এটাও সিলেক্ট করলেন। এখন আপনি আচ্ছা ধর আপনি এই দুটো একসাথে, এই 3টে একসাথে, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করার জন্য আপনি কী করবেন, ডাক করবেন। দেখেন এই 3টে, এটা কিন্তু স্থির, এই অ্যাঙ্কর পয়েন্টটা স্থির, কারণ এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ড্রাগ করে সিলেক্ট করিনি। আপনার যদি এইটা ড্রাগ করে সিলেক্ট করি তাহলে আমি এইটা নড়াচড়া করতে পারবো, টপ ডাউন আপ বাটন দিয়ে আমরা নড়াচড়া করতে পারবো একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? তো ডাইরেক্ট আপনার সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশনের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে সিলেকশন টুলে সম্পূর্ণ সিলেক্ট হয়, ডাইরেক্ট সিলেকশন টুলে সম্পূর্ণ সিলেক্ট হয়, আবার হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট হয়। আচ্ছা, এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল আর হচ্ছে সিলেকশন টুলের মধ্যে পার্থক্য আমরা জেনে গেলাম। তারপরে আমরা এখন কী করব, ল্যাসো টুল না ম্যাজিকন টুল। ম্যাজিকন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা ভেক্টর শেপের কালার আপনার সিলেক্ট করা, যে কোনো একটা কালার সিলেক্ট করা, সিমিলার একটা কালার সিলেক্ট করা। সেখানে আপনার যদি এই প্রান্তে একটা লাল কালার থাকে, আমরা যদি এই প্রান্তে একটা লাল কালার নিয়ে আসি, দুটো যদি আমরা ম্যাজিক অন টুল সিলেক্ট করে ক্লিক করি, দুটোই আমাদের একসাথে সিলেক্ট হবে। বুঝতে পারছেন যে একই সিমিলার কালার সিলেক্ট করার জন্য ম্যাজিক অন টুল ব্যবহার করা হয়। সিমিলার টুল একসাথে সিলেক্ট করার জন্য, সিমিলার কালার একসাথে সিলেক্ট করার জন্য ম্যাজিক অন টুল ব্যবহার করা হয়। ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল একই ধরনের কাজ করে। আমি যদি এখান থেকে চারদিকে ঘুরাই, ঘোরানোর পর ওই দেখেন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট হয়েছে, আমরা চাইলে এখানটায় রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনের যে আছে লেফট রাইটের যে কি আছে ওই কি থেকে আমরা সরাইতে পারবো, বা টপ বাটন টপ ডাউন আপনার ক্লিক করে আমরা ডিস্ট্রয় করতে পারবো শেপ, ঠিক আছে? আর ম্যাজিকন টুল দিয়ে আমরা সম্পূর্ণ সিমিলার কালারগুলো সিলেক্ট করতে পারবো একসাথে। আর ল্যাসো টুল দিয়ে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট বা যে কোনো 2 বা ততোধিক অ্যাঙ্কার পয়েন্ট, 1 বা একাধিক অ্যাঙ্কার পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে ডিস্ট্রয় করতে পারবো, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। কেন আমরা বুঝলাম হচ্ছে কিসের কাজ, ল্যাসো টুলের কাজ। এখন পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে পাত তৈরি করা। আপনারা এতটুকুই জেনে রাখেন যে পেন টুলের কাজ হচ্ছে পাত তৈরি করা। আপনার ইচ্ছা মতো আপনি পাত তৈরি করতে পারেন। এখানে আমরা
স্টক কালারটা দিই, তাহলে আমি বুঝবেন এটা হচ্ছে একটা পাত। আপনি ইচ্ছা মতো আপনি পেন টুল করে আপনি পাত তৈরি করতে পারবেন ইচ্ছা মতো আপনার। আপনি ড্রাগ করবেন, একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে আপনি ড্রাগ করবেন, আপনার ইচ্ছা মতো আপনি ড্রাগ করে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে আপনি পাত তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের আর কাজ হচ্ছে কাস্টমাইজ শেপ তৈরি করা, পাত তৈরি করা। কাস্টমাইজ শেপ কি, ধরেন আমার একটা এরকম আকৃতির একটা মোটামুটি ম্যাঙ্গো আকৃতি, আমি যদি ঘুরে দেই তাহলে এটা ম্যাঙ্গোর মতো হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ দেখেন, ঘুরে দিলে যে লম্বা ম্যাঙ্গোগুলো আছে না, ওই ম্যাঙ্গোর মতো হয়ে গেছে না, দেখেন লম্বা ম্যাঙ্গোর মতো হয়ে গেছে আর কি, ম্যাঙ্গো আকৃতি। আপনি যদি কাস্টমাইজ শেপ ডিজাইন করতে চান তাহলে আপনার দরকার হবে পেন টুল। আপনি পেন্সিল, পরবর্তীতে আমার টুলগুলোতে আপনি অনেকগুলো টুল দিয়ে সিমিলার টুলের মতো আছে যে আপনি পাত তৈরি করতে পারবেন বা কাস্টমাইজ শেপ তৈরি করতে পারবেন। তা মূলত হচ্ছে পাত তৈরি করার জন্যই আমাদের পাত দিয়েই তো আমাদের সব কিছু তৈরি হয়। পাত তৈরি করার মাধ্যমে আমাদের সব শেপ তৈরি হয়, পাতের মাধ্যমে আমাদের ডিজাইন ভেক্টর গ্রাফিক্স তৈরি হয়। পাতই আমাদের ভেক্টর গ্রাফিক্সের উদাহরণ হচ্ছে দেখেন, এই ভেক্টর যত জুম করা হোক না কেন ভেক্টরের অংশ কিচ্ছু হবে না। ভেক্টরের এজ বা কর্নার বা প্রান্ত বা প্রান্ত কিছুই হবে না, ঠিক আছে। মূলত পেন টুল ব্যবহার করা হয় হচ্ছে কাস্টমাইজ শেপ ডিজাইন করার জন্য। আচ্ছা, পেন টুলের এটা হচ্ছে স্টার্টিং অ্যাঙ্কার পয়েন্ট। আমরা যদি ঘুরে একটা শেপ তৈরি করার পরে আমরা যদি চাই যে ইন করবো, আমরা ইন পয়েন্টটা কোথায়, যেখানে শুরু হবে ওখানে দেখবেন এই যে একটা অপশান আসছে, যে এই যে আমাদের পেন টুলের নিচে যে একটা জিরো মতো গোল আকার একটা অপশন আসছে, এই অপশনটা আসে মানেই এটা হচ্ছে পাথ ক্লোজ করা, পাথ ক্লোজের অপশন। এখানে ক্লিক করলে পাথ ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমরা গিয়েছিলাম যে পাথ ক্লোজিংয়ের যে ব্যাপারটা আছে, একটা পাথে আমরা শুরু করার সময় একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, স্টার্টিং অ্যাঙ্কার পয়েন্ট থাকবে। এটা আমি পাথটা তৈরি করার পরে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা যখন স্টার্টিং অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে যাব, তখন আমাদের জিরো পেন্টুলের নিচে পেনের নিচে একটা জিরো অপশন থাকবে। এটা হচ্ছে আমাদের, এখানে ক্লিক করলেই আমার পাথ ক্লোজ হয়ে যাবে বা আমাদের শেপে রুমাতে। আমরা এখানে চাইলে ফিল কালারও দিতে পারি, স্টক কালারও দিতে পারি, ঠিক আছে। এটা আমাদের কাজের উপর ভিত্তি করে, আমাদের কাজে স্টক কালার দরকার না ফিল কালার দরকার, এটা আমাদের কাজের উপর ভিত্তি করে থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে পেন্টুলের ভিতরে কিছু অপশান আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কি আমরা শর্টকাটে বুঝিয়ে দিই, কারণ হচ্ছে আমাদের ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে। পরবর্তীতে যখন আমরা কাজ করব, আমি কিছু আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর বলবেন যে ভাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা হয়ে গেছে। আমি আরও কিছু, প্রথমেই আমি বলছি যে আরও কিছু চ্যানেল আমি সাজেস্ট করছি যে এই চ্যানেলগুলো ভিডিও দেখবেন আপনারা, তাহলে আপনি ডিজাইন শিখতে পারবেন। তাই ওগুলো আপনি দেখবেন, সমস্যা নেই। মূলত আমাদের মূলত দরকার আমাদের স্কিলকে ডেভেলপমেন্ট করা, ঠিক আছে। এখানে আমরা কী করব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আমরা পাতে নতুন অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে পারি। আমরা যেখানে ক্লিক করতেছি, দেখেন এই যে লাইনটা আছে, নীল একটা লাইন দেখা যাচ্ছে, ওই লাইনের উপর ক্লিক করলে পাত লেখা আসে, দেখেন ওই যে PATH। এখানে পাতের উপর ক্লিক করলেই নতুন একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হচ্ছে। আমরা দেখেন সিলেক্ট করার পর দেখাবে, হ্যাঁ দেখেন কতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে, দেখছেন। আচ্ছা, আবার এখানে একটা অপশান আছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ তো বললাম, ডিলেট অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট করা। একটা হচ্ছে অ্যাড করা, একটা ডিলেট করা, ঠিক আছে। অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে এটাও ডিলিট করে দিলাম, এটা ডিলিট হবে না, শেষেরটা একদম, এটা ডিলেট কিবোর্ড থেকে ডিলেট অপশন ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আর অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে এটা অ্যাঙ্কার পয়েন্টের যে হ্যান্ডেলগুলো আছে,
আমার যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, এই যে দুই পাশে দুইটা লম্বা এই হ্যান্ডেলগুলো ধরে দেখেন, হ্যান্ডেলগুলো ধরে কাস্টমাইজ করাকেই হচ্ছে কিসের কাজ? অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি এখন কার্ভেচার টুলের কাজ কি? ধরো আমি একটা শেপ নিলাম, এখন শেপটা এখন আমাদের এই পাশে রাউন্ডভাবে করা দরকার। তাহলে আমরা কী করবো, এটা ধরে টান দিব, হ্যাঁ এই পাতে ধরে এখানে টান দিব। দেখেন আমাদের ইজিলি আমাদের কি হচ্ছে, রাউন্ড শেপের মধ্যে শেপটাকে আমরা ডিস্ট্রয় করে রাউন্ড শেপের মতো নিয়ে আসলাম, ঠিক আছে। কার্ভেচার টুলের কাজই হচ্ছে আপনার, কার্ভেচার টুলে কাজ করতে গেলে কার্ভেচার টুল অটোমেটিকলি আমার অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিকলি অ্যাড হয়ে থাকবে। আমাদের এক্সট্রা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার দরকার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে কার্ভেচার টুলের কাজ। আচ্ছা, তারপরে আমাদের কোন টুলটা আমরা দেখব? তারপর হচ্ছে টেক্সট টুলের কাজ হচ্ছে আমাদের টাইপ টুলের কাজ হচ্ছে আমাদের টাইপ করা। মূলত টাইপ করার জন্য আমাদের কোনো কিছু লেখার জন্য কি করা, টাইপ টুলের ব্যবহার করা হয়। টাইপ টুলে কিছু অপশন আছে, এখানে হচ্ছে এরিয়া টাইপ টুল, কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি আমরা লিখতে চাই, এই দেখেন একটা চারকোনা বক্স নিলাম, চারকোনা বক্সের মধ্যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি আমরা টাইপ করতে চাই, তাহলে আমাদের এরিয়া টাইপ টুল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাদের কাজ করতে হবে। তারপরে পাত টুলের কাজ হচ্ছে, আপনারা যদি একটা পাত নিলাম, পেন্সিল দিয়ে একটা পাত নিলাম, পাতের উপরে আমরা পাতের ওখান দিয়ে আমাদের টাইপটা দেওয়া দরকার, বা পাতের উপরে আমরা টাইপ করা দরকার, তাহলে আমাদের টাইপ অ্যান্ড পাত টুলের কাজ। আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে যে লম্বাভাবে টেক্সট আসবে। আবার ভার্টিক্যাল এরিয়া টুলের কাজ হচ্ছে আপনার নির্দিষ্ট এরিয়ার মধ্যে ভার্টিক্যালি লেখাগুলো থাকবে, দেখেন যে ভার্টিক্যালি লেখাগুলো আছে। তারপরে আবার হচ্ছে ভার্টিক্যাল পাত টুলের কাজ হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে পাত নিলাম, পেন টুল দিয়ে একটা পাত নেই, পাত নেওয়ার পরে ক্লিক করলে আপনার ভার্টিক্যালি কী হবে, ভার্টিক্যালি পাত আকারে লেখা থাকগুলো চলে আসবে। টাচ টাইপ টুলের কাজ হচ্ছে, আমি যদি কোনো কিছু আগে লিখি, তবে এটাই আমি থাক, এইটার একটা অক্ষর আমার কী করা দরকার, একটা অক্ষর আমার বড় করা দরকার। তখন আমাদের কী করতে হবে, এই টাচ টাইপ টুলে ক্লিক করার পর একটা থেকে যে কোনো একটা ক্লিক করার পর এখানে আমরা কি এই যে ক্যারেক্টার প্যালেট থেকে আমরা সাইজ বড় ছোটো করতে পারি। আচ্ছা, টাইপ টুলের কাজ যখন আমরা শিখতেছি, তখন আমাদের কি দরকার, আগে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেটটা আনা দরকার। এখান থেকে টাইপ খুঁজে বের করবো আমরা, টাইপ থেকে ক্যারেক্টার। এই যে ক্যারেক্টার টুলের কাজগুলো আমরা শিখে নিই। টাইপ টুলে যেহেতু আমরা কাজ শিখলাম, তাহলে আমার ক্যারেক্টার প্যালেটের কাজগুলো আমাদের শেখা দরকার, বা ক্যারেক্টার টুলে কী আছে, ক্যারেক্টার প্যালেটে কী আছে এটা আমাদের জানা দরকার। ক্যারেক্টার প্যালেটে এখানে আছে হচ্ছে ফন্ট নেম, ফন্ট ফ্যামিলি নেম, তারপরে এটা হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট ফেস, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে লিডিং বা দুইটা ইসের মধ্যে দুইটা সেন্টেন্সের মধ্যে যে গ্যাপটা নির্ণয় করা হয়, সেটা হচ্ছে কী দিয়ে করা হয়, লিডিং, সেটাকে লিডিং বলে। দুইটা সেন্টেন্সের মধ্যে গ্যাপকে লিডিং বলে। আর ট্র্যাকিং কি, লেটারের মধ্যে লেটারের সাথে লেটারের যে গ্যাপটা, সেটা হচ্ছে ট্র্যাকিং।
তাহলে আমরা এগুলো ক্লিয়ার, ক্যারেক্টার প্যালেট ক্লিয়ার। এটা হচ্ছে ফন্ট নেম, ফন্ট ফ্যামিলি নেম, এটা হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট ফেস, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে ট্র্যাকিং। আমরা যখন কাজ করবো এগুলো দিয়ে আমরা কাজ করবো, তখন আমরা বিস্তারিত বুঝে দেবো আর কি। আপনারা সবাই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করার মাধ্যমে হচ্ছে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন দ্রুত। তারপর হচ্ছে আমার টেক্সট টুলের কাজ, টাইপ টুলের কাজ শেষ। লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে আপনার লাইন নেওয়া। এটা হচ্ছে আপনি যদি শিফট ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনি একদম স্ট্রেট লাইন নিতে পারেন। আমি স্ট্রোক কালারটা দিয়ে দেখাই। এখন স্ট্রোক কালার বাড়াইলাম, স্ট্রোক কালার বাড়ানো দেখার পরে যে লাইনটা চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। তারপরে যে শেপ টুলের কাজ হচ্ছে শেপ নেওয়া। আপনি রেক্টেঙ্গুলার এখানে চান, রেক্টেঙ্গুলার নেন। তারপরে এখানে চান রাউন্ডেড রেক্টেঙ্গুলার আছে। রাউন্ডেড রেক্টেঙ্গুলার হচ্ছে এই যেখানটা কর্নারটা রাউন্ড হবে। তারপরে আপনি চান যে ইলিপস নেবেন, সার্কেল, ইলিপস নিতে পারবেন। আপনি আবার পলিগন, পঞ্চভুজ। তারপরে হচ্ছে আপনি চান যে না স্টার, স্টার স্টার যদি আমি ডাউন বাটনে ক্লিক করি তাহলে আমাদের স্টারও হবে। তারপর আপ বাটনে ক্লিক করলে আমাদের কী হবে, স্টার। ডাউন বাটনে ক্লিক করলে স্টার থেকে আমাদের কী হবে, ট্রাইঅ্যাঙ্গেল হবে। আবার হচ্ছে আপ বাটনে ক্লিক করলে আমাদের যতটুকু চাই আমরা সূর্য বানাইতে পারবো, বা হচ্ছে স্টার 5টাতে থাকে 5টা স্টার আমরা বানাইতে পারবো। শেষ। এটা হচ্ছে আমাদের কি টুলের শেপ টুলের কাজ। শেপ নেওয়া, আমাদের শেপ যেভাবে আমরা নেই এইভাবে নেই। আছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, আর কি টুল, স্টার টুল। আর ফ্লাওয়ার টুল আমরা পরে শিখবো কাজের সময়, ভিডিওর দরকার হয় না আমাদের বেশি খুব একটা। এই হোক, এখন আমাদের প্রপোর্শন অনুযায়ী কোনো শেপকে প্রপোর্শন অনুযায়ী বড় ছোটো করতে চাই। প্রপোর্শন না, শুধু শেপ না, টেক্সট, তারপরে হচ্ছে আপনার যে কোনো অবজেক্টকে বা যে কোনো ইমেজকে আপনি যদি প্রপোর্শন অনুযায়ী বড় ছোটো করতে চান ইলাস্ট্রেটরে, তখন কী করবেন, কী করতে হবে, শিফট ওয়াল্টার প্রেস করে আপনার বড় ছোটো করতে হবে রেশিও অনুযায়ী, ঠিক আছে। একদম রেশিও অনুযায়ী বড় ছোটো হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কিসের কাজ, পেন ব্রাশের কাজ হচ্ছে যে পেন করা। তারপরে আবার হচ্ছে এখানে হচ্ছে পেন্সিল টুলের কাজ হচ্ছে পাত তৈরি করা ইচ্ছা মতো। আপনারা চাইলে ইলাস্ট্রেশন যারা করেন তারা হচ্ছে পেন্সিল টুলটা বেশি ইলাস্ট্রেশন করেন। যেমন আমার এখন একটা কী দরকার, গাছ আঁকা দরকার, তখন কী করবেন, এরকমভাবে গাছ তৈরি করবেন, বট গাছ এরকম ধরে এরকম গাছ তৈরি করবে। হ্যাঁ, যদিও আমি ইলাস্ট্রেশন খুব বেশি একটা পাই না, তবু চেষ্টা করলাম যে একটু গাছ তৈরি করা যায় কিনা। এভাবে ধরে তারপরে এভাবে গাছ তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে পেন্সিল টুলের কাজ হচ্ছে পাত তৈরি করা। স্মুথ টুলের কাজ হচ্ছে পাত স্মুথ করা। একটা পাত আমার এবড়ো আছে, এখানে চাচ্ছি যে এখানে একটু স্মুথ করা দরকার, তখন আমরা কী করবো, স্মুথ টুল সিলেক্ট করার পরে পাতটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলে আমাদের পাত স্মুথ হতে থাকবে, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের স্মুথ টুলের কাজ। আবার হচ্ছে পাত ইরেজার টুলের কাজ হচ্ছে পাত ইরেজ করা। যেমন আমরা একটা পাত নিতে নিলাম, পাতের আমার স্ট্রোকটা বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো আমরা। আমাদের এখানে আমাদের পাতের এইটুকু অংশ এইটুকু থেকে এইটুকু অংশ আমার কাটা দরকার, তাহলে আমরা পাত ইরেজার টুল নেব। পাত ইরেজার টুল নিয়ে আমরা হচ্ছে আগে পাতটা সিলেক্ট করে নিব, পাত ইরেজার টুল নেব, এই যে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আপনার ড্রাগ করলেই যতটুকু ড্রাগ করবো ততটুকু পাত ডিলিট হবে। এখন আপনি যদি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক না করে আমার করি তাহলে আমাদের ডিলিট হবে না। আমাদের অ্যাঙ্কার পয়েন্টে ধরেই আমাদের শুধু অ্যাঙ্কার পয়েন্ট না, আপনি দেখেন অ্যাঙ্কার পয়েন্টের সাথে যে নীল লাইনটা আছে সাইন কালার, যেটা এই লাইনের উপর ক্লিক করলে রাবারটা পড়লেই ওইটুকু ধরলেই আমার ওইটুকু থেকে ওখান থেকে ডার্ক করলেই আমার কী হবে, পাত ডিলিট হবে আর কি, ঠিক আছে। এখন জয়েন্ট টুলের কাজ কি, এরপরে দেখেছেন কি জয়েন্ট টুল, ধরুন দুইটা
পাশাপাশি পাত একসাথে নাই। এখন আপনার চাই আপনি জয়েন করেন, তাহলে জয়েন টুল সিলেক্ট করার পরে আপনি এখানে মাউস দিয়ে আপনি মাউসের লেফট ক্লিক করে ওইটা চারদিকে ঘোরালেই অটোমেটিকলি আপনার কী হবে একটা পাতে রূপান্তরিত হবে বা পাত জয়েন হয়ে যাবে। ঠিক আছে। তারপর ইরেজার টুলের কাজ হচ্ছে শেপকে ইরেজ করা বা অবজেক্টে ইরেজ করা। কী অবজেক্টকে? ভেক্টর অবজেক্ট ছাড়া ইরেজ হবে না। ভেক্টর অবজেক্ট ছাড়া আমাদের ইরেজার টুল কাজ করবে না। কোনো ইমেজে বা কোনো জেপিজি ইমেজে, কোনো পিএনজি ইমেজে আমাদের ইরেজার টুল ইউজ করা যাবে না। শুধু ভেক্টর অবজেক্টকেই আমাদের ইরেজার টুল ইউজ করা যাবে। তারপর রোটেট টুলের কাজ হচ্ছে রোটেট করা। ধরেন আমি একটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে মিডল পয়েন্টে ক্লিক করে ওয়ালটা ক্লিক করে ধরে 360/20 কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল ডিতে ক্লিক করলাম আমি। তাহলে আমাদের কন্ট্রোল ডিতে যত ক্লিক করবো ততক্ষণ কী হবে কপি হতেই থাকবে আমাদের। রোটেট টুলের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করা। তারপরে হচ্ছে আমাদের স্কেল টুলের কাজ আমরা পরে শিখবো। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে একটা শেপ নিলাম, শেপের আমার একটা শেপ থেকে আমরা 2-3টা শেপ তৈরি করব, নতুন শেপ তৈরি করবো, বা একটা সাইড আমরা কেটে ফেলবো। তখন কী দরকার? তখন আমরা লাইন টুল নিলাম একটা, তারপরে হচ্ছে আমরা পেন্সিল টুল দিয়ে একটা পাত তৈরি করি, পেন্সিল টুল দিয়ে একটা পাত তৈরি করলাম। তারপরে হচ্ছে পেন টুল দিয়ে একটা পাত তৈরি করলাম। আচ্ছা, আমরা এখানে কী নিলাম হচ্ছে আমরা লাইন টুল দিয়ে একটা পাত নিলাম, হচ্ছে আমরা পেন টুল দিয়ে একটা পাত নিলাম, আবার হচ্ছে পেন্সিল টুল দিয়ে একটা পাত নিলাম। আচ্ছা, 3টে আলাদা আমরা পাত নিছি আলাদা টুল ইউজ করে। আচ্ছা, এখন আমরা কালার একটা দিয়ে নিই। আমরা চাইলে একটা কালার দিই, এই কালারটা এখানে থাক, এটা এখানে কালার দিই। এই অংশটা আমরা ডিলিট করতে চাই। এই দুইটা তো আমরা নতুন করে একটা পাত থেকে 2টা আলাদা পাত তৈরি করলাম। এখন চাই আমি এই পাতটা ডিলিট করতে, তাহলে কী করবো? ওয়ালটা ক্লিক করে ধরবো। ওয়ালটা ক্লিক করে ধরলে আমাদের কী হবে? পাতটা আমি ওয়ালটা ক্লিক করে যদি ক্লিক করি ওখানে, তাহলে পাত আমাদের বা শেপ ডিলিট হয়ে যাবে। যেটুকু অংশ আমাদের দেখা যাচ্ছে যে পাত আছে, যেটুকু অংশ দেখা যাচ্ছে যে জালির মতো, এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। আবার চাই যদি না আমার এই দুটো একসাথে করার দরকার, এই দুটো আমি একসাথে করতে পারবো, তাই এই দুটো একসাথে করবো, ড্রাগ করলেই আমাদের একসাথে হয়ে যাবে। এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। নতুন শেপ তৈরি করাই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো এখন? পার্সপেক্টিভ গ্রিড টুল, এগুলো আমরা দেখবো না। এখন গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখবো আমরা। গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে 2 বা ততোধিক কালার করা। আমাদের যেমন এটা হচ্ছে সলিড কালার, 2 বা ততোধিক কালার যদি আমরা করতে চাই তাহলে আমাদের কী দরকার? গ্রেডিয়েন্ট টুল দরকার। এখানে যে গ্রেডিয়েন্ট টুলের কিছু টাইপ আছে, লাইনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। লাইনার গ্রেডিয়েন্ট কি? এই যে পাশাপাশি 2টা রং থাকবে। রেডিয়াল কি? মাঝখান থেকে শুরু হবে। আবার হচ্ছে ফ্রি ফর্ম কি? ফ্রি ফর্ম হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে যদি আমরা অন্য কালার দিই, অন্য কালার হবে। ঠিক আছে, যেখানে আমরা যেটুকু কালার দিতে চাই আমরা দিতে পারবো, এখানে প্লাস হবে অটোমেটিকলি। এটা হচ্ছে ফ্রি ফর্মের কাজ। লাইনারের কাজ হচ্ছে আপনার সব পাশাপাশি কালার বসানো। রেডিয়ালের কাজ হচ্ছে আপনার সেন্ট্রাল থেকে বসানো, কালার বসানো। আমরা এখন এডিট করবো কেমনে? এই যেখানে দেখবেন এডিট গ্রেডিয়েন্ট অপশনটা আসবে, এই যেখানে আমাদের কাঁচার দিকে খেয়াল করেন, এখানে দেখেন একটা এডিট গ্রেডিয়েন্টের একটা অপশন আসছে। ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারবো। এখন এইটা আমরা কেমন করবো? আর যদি আমরা উইন্ডোতে এখন যদি অপশন না আসে তাহলে আমরা কী করবো? উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্ট, কন্ট্রোল F5 F9 দিলে আমাদের শর্টকাটে চলে আসবে। আমরা ওখান থেকে উইন্ডোতে আমাদের প্যালেট মিসিং থাকে, তাহলে আমরা কী করবো? সরাসরি উইন্ডোতে থেকে ওই প্যালেটটা খুঁজবো যে ওই প্যালেটটা কী আছে, কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এই টুল সিলেক্ট করলাম। এখান থেকে এই দেখেন আমরা চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারি আমার ইচ্ছা মতো।
ডাবল ক্লিক করলেই আমাদের অটোমেটিকলি কালার সিলেক্ট আসে। এখন চাইছি যে ভাইয়া আপনি বলবেন যে ভাইয়া একটা কালার তো আমরা নিয়ে দেখলাম, তিনটা কালার আমরা 3টা 4টা 5টা কালার আমরা কেমনে নিব। তখন এখানে এখানে আমি ক্লিক করার পরে এই যে প্লাস একটা অপশন আসছে, এই প্লাস অপশনে এখানে ক্লিক করলেই নতুন একটা কালার অ্যাড হবে। দেখেন যেখানে আমি প্লাস অপশনে আসার পরে ক্লিক করতেছি নতুন নতুন কালার, আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে কালারগুলো কী করতে পারি, আমার মতো আমি কাস্টমাইজ করতে পারি। এটা আমার ইচ্ছা, আমি যেভাবে আমি কাস্টমাইজ করব ওইভাবেই। এখন আমি চাইলে ড্রাগ করে আমি চাইলে ড্রাগ করে আমি কালারগুলো সাজাইতে পারবো। যেদিক থেকে ড্রাগ করবো ওই দিক থেকেই আমার গ্রেডিয়েন্টটা কী হবে থাকবে, গ্রেডিয়েন্টটা আসবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলের কাজ আমরা মোটামুটি আমরা যখন কাজ করবো তখন বিস্তারিত জানবো গ্রেডিয়েন্ট টুলের কাজ। সেখানে আমার কাজটা কালারটা। তারপরে এখন আইড্রপার টুলের কাজ হচ্ছে কোনো কালার বা হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমার ইমেজটা আমি নিয়ে আসলাম, প্লেস করলাম। প্লেসের অপশনটা আমি দেখাবো পরবর্তী ক্লাসে, যখন কাজ করবো তখন প্লেসের অপশনটা দেখাবো। প্লেসের অপশনে আজকে এত বড় ক্লাসে আসলে বোঝানো যায় না, যে এত বড় ক্লাসে আপনারা অধৈর্য হয়ে যাবেন যে না এক ক্লাসই এত বড় আমরা কেমনে দেখবো কেমনে। সেজন্য আমি শর্টকাটে আমি শর্টকাটে বলতেছি। পরবর্তী আমি ইন ডিটেলস নিয়ে এক একটা টুলস নিয়ে আমি ইন ডিটেলস ভিডিও করব, মানে সিমিলার কয়েকটা টুলস নিয়ে আমি ইন ডিটেলসে আমি ভিডিও করবো। ইন ডিটেলসে আপনার প্রত্যেকটা আমি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো যে আমার এই ভিডিওগুলো তৈরি করা, যে এক একটা টুলস নিয়ে ইন ডিটেলস আলোচনা করা, প্যালেট নিয়ে আলোচনা করা, কন্ট্রোল প্যানেল নিয়ে আলোচনা করা, টুলসের ব্যবহার কীভাবে কোন কোন কাজে আমরা ইউজ করবো এটা নিয়ে আলোচনা করা। আমরা চাচ্ছি আপনারা প্রথমে ধারণা পান যে কোন টুলের কাজ দিয়ে কোন টুল দিয়ে কী কাজ হচ্ছে, কী কাজ হয়। এটা আইড্রপার টুল দিয়ে আমরা কী করতে পারি, ধরেন আমার এখানে আমার একটা কালার আনা দরকার, সেটা হচ্ছে আমার ফেসের কালারটা। তখন আমার ওই টুলটা ওই রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে আইড্রপার টুল সিলেক্ট করার পরে আমার ফেসের উপর ক্লিক করলে আমাদের ফেসের যে কালারটা সেই কালারটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এটা হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে আমাদের কালার পিক করা। আচ্ছা, আমাদের কী টুল, আমরা আইড্রপার টুলের কাজ আমরা বুঝলাম যে আইড্রপার টুলের কাজ হচ্ছে পিক করা, কালার পিক করা। আচ্ছা, আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে আর্টবোর্ড আমরা প্রথমেই দেখেছিলাম যে আর্টবোর্ড কপি করে আমি দেখাইছিলাম। আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে চাই আমার এই আর্টবোর্ডটা আমি ডুপ্লিকেট করব বা আরেকটা কপি করব। তখন কি আইড্রপার টুল দিয়ে আস্তে করে আমরা অল্টার চেপে ধরে আমরা কী করব, ক্লিক করলেই ছেড়ে দিলেই আমাদের অটোমেটিক্যালি কী হবে, আর্টবোর্ড কপি হবে, নতুন একটা আর্টবোর্ড তৈরি হবে। অল্টার চেপে ধরে অল্টার ক্লিক করে আমাদের করতে হবে, কপি করতে হবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে হ্যান্ড টুল আর জুম টুল। তো আমরা প্রথমে দেখছিলাম, আমরা কালারগুলো দেখেছিলাম। আমাদের অনেক কিছু টুল এখনও বাদ আছে, এগুলো আমাদের মূলত ডিজাইন প্রথমের দিকে আমাদের বিগিনার লেভেলে আমরা যেহেতু আমরা নতুনদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছিলাম। মূলত প্রথমে আমাদের এত ইন ডিটেলস আলোচনার যাওয়ার দরকার নাই আপাতত। আমরা যখন কাজ করব আমি বলছিলাম আপনাদের অবশ্যই আমি চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে একটা নিয়ে আপনার এই যতটুকু পারি এগুলো যদি আমাদের ভালো রেসপন্স পাই এই ভিডিওতে আমি, তাহলে আমি খুব দ্রুত সম্ভব, ভালো রেসপন্স না পেলেও আমার কোনো সমস্যা নাই, আমি হচ্ছে ভিডিও তৈরি করতে যাব। আমি সিমিলার যে টুলগুলো আছে এগুলো ইন ডিটেলস নিয়ে 20 মিনিট হোক, 30 মিনিট হোক, 40 মিনিট হোক, যত মিনিটই হোক না কেন আমি ইন ডিটেলস একটা টুলসের উপরে, একটা সিমিলার টুলসের উপরে বা কয়েকটা সিমিলার টুল, যেমন সিলেকশন টুলের 4টা নিয়ে একদিন ইন ডিটেলস আলোচনা করলাম, পেন টুলের যে অপশনগুলো আছে অপশন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। এভাবে আমি প্রত্যেকটা টুলস ভাগ করে আমি খুব তাড়াতাড়ি আমি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের আলাদা কয়েকটা ভিডিও করে আমরা প্লে লিস্টে যোগ করে দিব, সমস্যা নেই। আমি খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা করব। আপাতত আজকের এই ভিডিওটা আমি চাচ্ছি যে আপনারা সম্পূর্ণ দেখে আপনি শুধু জানেন যে হচ্ছে আমাদের কাজগুলো কিভাবে, কোন টুল দিয়ে কী কাজগুলো করা হয় মূলত, এটা শেখানোর জন্য আমি আসলে এই ভিডিওটা আমার তৈরি করা। আপনার যে এখান থেকে আমি সম্পূর্ণ
কাজ শিখাই দিচ্ছি এটা না, আমি শুধু শিখাইছি কি যে কোন টুল দিয়ে কী কাজ হয় এটার আমি ধারণা দিয়েছি। আপনারা এই ধারণাটা নিতে পারবেন, সমস্যা নেই। আমি আমার যেটা মনে হয় যে আমি অনেক ভালোভাবে শিখিয়েছি। এখন বাকিটুকু আপনারা কেমনভাবে নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে, আপনারা কেমনভাবে বুঝতে পারছেন না, আপনি কীভাবে বুঝাইতে পারতেছি এটা হচ্ছে। এখন যাই হোক, আজকে আর ক্লাস বর্ধিত করবো না। আমি পরবর্তীতে দেখা যাক, আমি পরবর্তীতে প্রত্যেকটা সিমিলার টুল নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করব। ইন ডিটেলস কীভাবে কাজ করতে হয়, কোন টুল দিয়ে কী কাজ হয়, কোন টুল দিয়ে কী কাজ করা যায়, কোন টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়, কোন টুলের কাজ কী, প্রসেস কী, সবগুলো আমি ইন ডিটেলস দেখিয়ে দিব। এবং আমার অলরেডি 3টা ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। চাইলে আপনারা ওখান থেকে শর্টে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তারপরে আমি মূলত পরবর্তী ভিডিও থেকে আমি আপনার প্রজেক্ট ওয়ার্কে চলে যাবো। আপনি প্রজেক্ট ওয়ার্কের ভিডিওগুলো আপনি দেখতে পারেন, চাইলে আপনি দেখতে পারেন। যাই হোক, আপাতত আজকে আর কথা না বাড়িয়ে আমি এখানেই শেষ করতেছি। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, যে মনে হয় না আমি ভালো শিখিয়েছি বা আমি শিখাইতে পারবো, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটা দেখে রাখবেন। এবং যদি আপনার মনে হয় যে না এটা আমার কী দরকার, কী বলে, ভাইয়া অনেক ভালো শিখাইতেছে বা আমি শিখাইতে পারতেছি ভালো, তাহলে আপনারা বলবেন, কমেন্ট বক্সে বলবেন। যদি না শিখাইতে পারি সেটাও আমাকে বলবেন। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা ভালো লেগে তাহলে একটা লাইক করে দিবেন আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমি তাহলে বুঝতে পারবো যে না আমার ভিডিওটা ভালো হয়েছে, বা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আমাকে সিমিলার কিছু ভিডিও খুব তাড়াতাড়ি আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি আমরা ভিডিও আপলোড করি। যাই হোক, এই বিষয় নিয়ে আমাদের কাজ চলতেছে। আপাতত আজকের মতো এইটুকুই থাক। আসসালামু আলাইকুম।